আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইংলিশ 1 যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের ফ্রি লাইভ ক্লাস হবে। তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে নাও। আর আমি একটু দেখে নেই যে লাইভটা ঠিকভাবে চলছে কিনা। তো আমি একটু চেক করে নেই। আর তোমরা যারা অলরেডি যুক্ত হইছো একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা। সাউন্ডটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও। আর সাউন্ডটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কনক মন্ডল বলছে যে শোনা শোনা যাচ্ছে। তারপর আছে সোহেল রানা, ওয়ালাইকুম সালাম। রাফি বলছে ওকে। আচ্ছা, তোমরা যারা অলরেডি যুক্ত হয়েছে একটু লাইভটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের মাঝে, যাতে তোমাদের ফ্রেন্ডরা আমাদের সাথে যুক্ত হতে পারে। আর কে কোন পলিটেকনিক থেকে যুক্ত হচ্ছ তারা একটু কমেন্ট করে জানাও। আমরা দেখি যে আমাদের প্ল্যাটফর্মে কোন কোন পলিটেকনিক থেকে সবাই যুক্ত আছে। তো তোমরা কে কোন পলিটেকনিক থেকে যুক্ত আছো একটু আমাকে জানাও। সবাই যুক্ত হয়ে গেলেই আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দেব। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আর যারা যুক্ত হইছো একটু জানাও যে কে কোন পলিটেকনিক থেকে আসো। আচ্ছা, আরোয়া ফাজনা বলছে খুলনা মহিলা পলিটেকনিক থেকে। তারপর আছে সোহেল রানা লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট থেকে। তারপর রাফি আহমেদ। ভিডিওটা এখন ঠিক হয়ে গেছে মেবি। আচ্ছা, তারপর আছে দোলন হোসেন রংপুর গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তারপর আছে শিমলা আক্তার জেমি ময়মনসিংহ পলিটেকনিক থেকে। তারপর আছে মাহমুদুল হাসান রংপুর পলিটেকনিক থেকে। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, তারপর আছে আহ মোহাম্মদ মেহেদী হাসান ইমেজ পলিটেকনিক থেকে, সিয়াম ইসলাম চাঁদপুর পলিটেকনিক থেকে, দীপক দেব আছে হবিগঞ্জ পলিটেকনিক থেকে। তারপর আছে মোহাম্মদ ইমরান পাবনা পলিটেকনিক থেকে, রাফি আহমেদ চাঁপাইনবাবগঞ্জ ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তারপর আছে কনক মন্ডল লক্ষ্মীপুর পলিটেকনিক থেকে। সোহেল রানা। আচ্ছা, ওইটা আমরা দেখি যে পরের লাইভে আমরা এটা ঠিক করে নেবো। এটা মেবি লাইটিং এর কারণে এরকম হচ্ছে। তো তোমরা আজকেরটা একটু কষ্ট করে করো, পরের পরের দিনের লাইভগুলো থেকে আমরা এটা ঠিক করে নেবো।
আচ্ছা, তোমাদের এরপরে হবে ফিজিক্স ওয়ান, এরপরে হবে ফিজিক্স ওয়ান লাইভ হবে। আচ্ছা, তারপরে আছে রেজেকা মরি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, রেজেকাল সুলতানা আর কি। ইমরান, একটু সামনে নিয়ে দেখো তো ইয়ে। একটু সামনে দিয়ে দেখো। আচ্ছা, সবাই অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে, তো তোমরা একটু তোমাদের প্রোফাইলে শেয়ার করে দিও, আর যারা এখন আমাদের পেজটা ফলো করো নাই তারা ফলো করে দিও। আমরা যেহেতু তোমাদের ফ্রি কোর্স করাচ্ছি প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার সবার জন্য, তো তোমরা একটু পেজটা ফলো করে দিও, আর তোমাদের প্রোফাইলে এবং গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছে নাজিমউদ্দিন চৌধুরী, ফেনী পলিটেকনিক থেকে। আচ্ছা, তোমরা তোমরা দ্রুত যুক্ত হতে থাকো, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। তাহলে দেখো যে প্রথম যে ক্লাসটা ছিল, প্রথম ক্লাসে আমরা কিন্তু ইংলিশ ওয়ানের যে সিলেবাস এবং মানবন্ঠন এগুলা নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে তোমাদের যে গ্রামার পার্টটা ছিল, এই গ্রামার পার্টটাই কিন্তু আমরা প্রথমে শুরু করছি। যেমন আমরা দ্বিতীয় নাম্বার ক্লাসটা দিয়েছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। তো আজকের ভিডিওতেও আমরা ওই গ্রামার পার্টেরই টপিক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু বলছিলাম যে গ্রামার পার্টে তোমার পার্টস অফ তোমার রাইট ফর্ম অফ ভার্বস থাকে এবং স্টাডি অফ ভার্বস থাকে। তো এই দুইটার কিন্তু যে কোনো একটা কিন্তু আসে। তো আজকের ভিডিওতে আমরা পার্ট অফ তোমার রাইট ফর্ম অফ ভার্ব এবং স্টাডি অফ ভার্ব এই দুইটা নিয়েই আলোচনা করব, এবং পরীক্ষার মধ্যে আসলে কিভাবে থাকে তোমাদের সেসব কিছু নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা আলোচনা করি হচ্ছে স্টাডি অফ ভার্ব নিয়ে, তারপর আমরা দেন রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো যে স্টাডি অফ ভার্ব, স্টাডি অফ ভার্ব। আচ্ছা, স্টাডি অফ ভার্ব বলতে আমরা ভার্বের প্রকারভেদ গুলা পড়বো, এবং এই প্রকারভেদ গুলা থেকে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। তো আমরা আগে প্রকারভেদ গুলা কমপ্লিট করে নেই, তারপর আমরা দেন পরীক্ষার মধ্যে কিভাবে আসে সেই অনুযায়ী আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি যে ভার্ব জিনিসটা আসলে কি। ভার্ব বলতে যে ওয়ার্ডটা দ্বারা অ্যাকশন নেওয়া হয় বা কোনো কিছু কাজ করা বোঝায়, এরকম ওয়ার্ড গুলোই হচ্ছে মূলত ভার্ব। তো ভার্ব তো আমরা সবাই চিনি, কিন্তু এই ভার্বের কিন্তু প্রকারভেদ আছে। ভার্বকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো যে ভার্বকে আমরা প্রধানত প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিনিট ভার্ব, একটা হচ্ছে ফিনিট ভার্ব, আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। তোমরা সবাই নোট করে নাও এইগুলা। একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। তাহলে ফিনিট ভার্ব কোনটা আর নন ফিনিট ভার্ব কোনটা, তোমাদেরকে যদি খুব ইজিলি ভাবে বলতে চাই, তাহলে ফিনিট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেই ভার্বগুলা সেন্টেন্সের টেন্স, সাবজেক্টের নাম্বার, পার্সন এইগুলা অনুসারে পরিবর্তন হয়, সেইগুলা হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে কি বললাম, যে সহজে বুঝতে গেলে কোনো সেন্টেন্সের অন্তর্গত যেই ভার্বগুলা সেন্টেন্সের টেন্সের কারণে পরিবর্তন হয়, আবার সাবজেক্টের নাম্বার, পার্সনের কারণে পরিবর্তন হয়, এইগুলা হচ্ছে ফিনিট ভার্ব। আর নন ফিনিট ভার্ব কোনটা, যেইগুলা সেন্টেন্সের টেন্স অনুযায়ীও পরিবর্তন হয় না, নাম্বার, পার্সন অনুযায়ীও কিন্তু পরিবর্তন হয় না, এইগুলা হচ্ছে নন ফিনিট ভার্ব। তাহলে এইগুলা আসলে কি রকম সেটা আমরা একটু দেখি। যেমন ধরো আমরা যদি একটা উদাহরণ দেই, ধরো বললাম যে দে দে go to market। আচ্ছা, আমরা দে walk in the morning to
গেট, টু গেট, ধরে দিলাম যে ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার। তাহলে ধরে যে এই সেন্টেন্সটা দিলাম, তো এখানে কি বলা আছে যে দে ওয়াক ইন দ্য মর্নিং টু গেট ফ্রেশ এয়ার, মানে তারা সকালে হাঁটে কি সতেজ বাতাস পাওয়ার জন্য আর কি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখো যে ভার্ব আছে কিন্তু দুইটা জায়গায়, এইখানে একটা ভার্ব আছে, আর এই যে এইখানে টু গেট এইখানে কিন্তু একটা ভার্ব আছে, তার মানে এখানে কি দুইটা কিন্তু ভার্ব আছে। তো এই ভার্ব দুইটার মধ্যে আসলে কোনটা ফিনিট ভার্ব এবং কোনটা নন ফিনিট ভার্ব আমরা সেইটা আগে দেখবো। আচ্ছা, এখানে দেখো যে এই যে শুরুর যে ভার্বটা এই যে ওয়াক, এইটা আমরা দেখবো যে এটা আসলে ফিনিট নাকি নন ফিনিট। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে এখানে সাবজেক্ট হিসাবে কি আছে, দে আছে না? তো আমরা যদি সাবজেক্ট হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো কিছু নিতাম, ধরো যে আমরা সাবজেক্ট হিসাবে এখানে নিলাম হি, তো যখন আমরা এখানে হি নেব তখন কি এটা ওয়াক থাকবে? আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে এইখানে তখন কি হবে, ওয়াক্স, অর্থাৎ ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত হইল। তার মানে কি সাবজেক্টের নাম্বার এবং পার্সনের কারণে চেঞ্জ হইলো, ভার্বটা চেঞ্জ হইলো। এবার দেখো যে আমরা যদি এর টেন্স পরিবর্তন করি, যেমন ধরো এটা বর্তমান কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, আমরা যদি এটাকে পাস্ট টেন্সে কনভার্ট করি, তাহলে পাস্ট টেন্সে করলে কি হবে, এটা হবে ভার্বটার কি হবে, পাস্ট ফর্ম হবে, অর্থাৎ কি ওয়ার্কড। তাহলে এখানে দেখো যে এই যে ভার্বটা, এই ওয়ার্ক ভার্বটা এই সেন্টেন্সের টেন্সের কারণে পরিবর্তন হচ্ছে, আবার এই সাবজেক্টের নাম্বার এবং পার্সনের কারণেও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে যেই ভার্বটা পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ফিনিট ভার্ব। তার মানে এইখানে ওয়ার্ক ভার্বটা কি হবে, ওয়ার্ক ভার্বটা হবে একটা ফিনিট ভার্ব। এখন আসি নন ফিনিট আসলে কোনটা। তো এখানে দেখো যে এই যে টু গেট, আমরা এখানে টেন্সের যাই পরিবর্তন করি না কেন, সাবজেক্টের যাই পরিবর্তন করি না কেন, এই টু গেট এইটা কিন্তু একদম ঠিক থাকে, মানে এইটার কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না। তাহলে যেহেতু এই ভার্বটার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এইটা হচ্ছে নন ফিনিট ভার্ব। তাহলে কি বললাম যে টেন্স, নাম্বার, পার্সন এইগুলা অনুযায়ী যেই ভার্বটার পরিবর্তন হয় সেইটা হচ্ছে ফিনিট ভার্ব, আর যেই ভার্বটার পরিবর্তন হয় না সেইটা হচ্ছে নন ফিনিট ভার্ব। তো আশা করি ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব এই দুইটা তোমাদের ক্লিয়ার। তাই দেখো ক্লিয়ার কিনা একটু আমাকে দ্রুত জানাও, তারপর আমরা পরবর্তী অংশগুলোতে যাই। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও দ্রুত। আচ্ছা, কাউসার বলছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরের অংশটা যাই। তাহলে আমরা প্রথমে নরমালি ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব কি সেটা বুঝলাম। এরপর আসি যে ফিনিট ভার্বের আবার প্রকারভেদ, যে ফিনিট ভার্বটা আবার কত প্রকার। তো এই ফিনিট ভার্বটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা যেটাকে আমরা মেইন ভার্ব বলি, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কোনটা, যেটা ভার্বের কি মূল হিসেবে কাজ করে এবং যেটা অন্য কোনো ভার্বকে সাহায্য করে না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনটা, যেটা মেইন ভার্বকে সাহায্য করে। তো এখানে দেখো যে অক্সিলারি ভার্বটা তো আমরা সবাই চিনি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো কি অক্সিলারি ভার্ব। তো আমরা আগে অক্সিলারি ভার্বটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা প্রিন্সিপাল ভার্বটা নিয়ে আলোচনা করব, কারণ প্রিন্সিপাল ভার্বের আরো ভেতরের অনেক কিছু আছে। তো এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব কিন্তু সাধারণত আহ চারটা ভাগে ভাগ করা হয়, যদিও এগুলা চার ভাগে ভাগ করা বলা যায় না, বাট আমরা চারটা অংশে আর কি ভাগ করতে পারি। যেমন হচ্ছে বি ভার্ব, এই বি ভার্বের মধ্যে কি আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলা হচ্ছে কি বি ভার্ব। তারপর আছে হচ্ছে হ্যাভ ভার্ব গুলা কি, হ্যাভ ভার্ব গুলা হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপর হচ্ছে হ্যাড। তারপর কি আছে, তারপর আছে মডাল অক্সিলারি ভার্ব। তারপর কি আছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্ব গুলা কি, মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড,
ক্যান, কুড, তারপর হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো সবগুলাই হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব। তারপর আছে কি ডু ভার্ব। ডু ভার্ব গুলা কি? ডু ভার্ব গুলা হচ্ছে ডু, তারপর হচ্ছে ডাস, তারপর হচ্ছে ডিড, এইগুলা হচ্ছে কি ডু ভার্ব। তাহলে এই যে সবগুলা, এই সবগুলাই হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখন আমরা আসি কি প্রিন্সিপাল ভার্বে। তো এই প্রিন্সিপাল ভার্বটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এইগুলোর মধ্যে আসে। তাহলে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে হচ্ছে যেটার কর্ম থাকবে বা অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ হচ্ছে যেটার অবজেক্ট বা কর্ম থাকবে না। যেমন ধরো যদি বলি যে হি রিডস, হি রিডস মানে কি সে পড়ে, কিন্তু কি পড়ে সেটা কি বলা আছে? সেটা বলা নাই, তার মানে এখানে কিন্তু অবজেক্টটা নাই। তাহলে যদি অবজেক্ট না থাকে তাহলে সেইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে যে ভার্বটা আমরা পাচ্ছি, এই ভার্বটা কি হবে? এই ভার্বটা হবে কিন্তু হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু এইখানে যদি কোনো অবজেক্ট থাকতো, যেমন ধরো আমরা বললাম যে হি রিডস আ পোয়েম, মানে সে একটা কবিতা পড়ে। তাহলে কি পড়ে? কবিতা পড়ে। তাহলে এখানে দেখো কি আছে? অবজেক্ট কিন্তু আছে। তাহলে যেহেতু অবজেক্ট আছে, তাহলে যে ভার্বের অবজেক্ট থাকবে তাহলে সেইটা কি হবে? ট্রানজিটিভ হবে। তাহলে এখানে এই যে রিড যে ভার্বটা, এইখানে কি হবে? এখানে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। এবার অনেক সেন্টেন্স আছে যেখানে বোঝা যায় না যে আসলে এখানে অবজেক্ট আছে কি না। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? আমরা এটা বোঝার জন্য এই যে সেন্টেন্সটা, যে ভার্বটা আছে, এটাকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করার মাধ্যমে যদি অ্যান্সার পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো যে সেটার অবজেক্ট আছে। আর যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। যেমন ধরো আমরা যদি এই যে প্রথম যে সেন্টেন্সটা আছে, এইখানে যদি বলি যে সে কি পড়ে বা সে কাকে পড়ে, তাহলে এইটার কি কোনো অ্যান্সার আসবে? প্রথম সেন্টেন্সে, কিন্তু কিন্তু কোনো অ্যান্সার আসবে না। তার মানে এইখানে অবজেক্ট নাই, সুতরাং এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু পরেরটাতে যদি বলি যে সে কি পড়ে বা কাকে পড়ে, তাহলে দেখো যে কি পড়ে, সে কি পড়ে? বই পড়ে, একটা কবিতা পড়ে। তাহলে এখানে কি একটা কিন্তু অ্যান্সার আসতেছে, তার মানে এখানে কি আছে? অবজেক্ট আছে। আর যেহেতু অবজেক্ট আছে তার মানে এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। তার মানে আশা করি যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এই দুইটার মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো, এবং অবশ্যই তোমরা কি আইডেন্টিফাই করতে পারবা যে আসলে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তাহলে এখন যদি তোমরা আসলে বুঝে থাকো, তাহলে তোমরা একটা বলো যে এটা আসলে ট্রানজিটিভ ভার্ব হবে নাকি ইনট্রানজিটিভ ভার্ব হবে। যেমন ধরো যে একটা সেন্টেন্স বললাম যে বার্ডস ফ্লাই ইন দা স্কাই, বার্ডস ফ্লাই ইন দা স্কাই। তো এইখানে ফ্লাইটা ট্রানজিটিভ ভার্ব হবে নাকি ইনট্রানজিটিভ ভার্ব হবে? বলো, এটা ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে? তাহলে দেখো এখানে বার্ডস ফ্লাই ইন দা স্কাই, এটা ট্রানজিটিভ ভার্ব হবে নাকি ইনট্রানজিটিভ ভার্ব হবে? আচ্ছা, সজল বলছে ট্রানজিটিভ। আচ্ছা, বাকিদের কি অবস্থা? এটা ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে? আচ্ছা, তাসনিয়া বলছে ইনট্রানজিটিভ, তারপর হচ্ছে শিমলা একটা জিমি বলছে ইনট্রানজিটিভ, সোহেল রানা বলছে হচ্ছে ট্রানজিটিভ, তারপর কাউসার বলছে ট্রানজিটিভ। আচ্ছা, তাহলে দেখো যে এটা আসলে কি হবে। তাহলে আমি কি বলছিলাম যে যেটার অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ, আর যেটার অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন এইখানে ভার্ব আছে, এখন অনেকেই বলতে পারে যে এই যে ইন দা স্কাই, এইটা হয়তো অবজেক্ট।
তাহলে এইটাকে অবজেক্ট চিন্তা করে ফ্লাইটা কি বলছে, বলছে যে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু আসলে কি ইন দ্য স্কাই এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট চেনার উপায় কি, আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো যে আমরা যদি এখানে বলি যে পাখি কি ওড়ে, পাখি কি ওড়ে, তাহলে কোনো কি অ্যান্সার আসে, আসে না। বা আমরা যদি বলি যে পাখি কাকে ওড়ে, কোনো অ্যান্সার আসতেছে, আসতেছে না। তাহলে আসলে কি এখানে অবজেক্ট আছে। কি বলছিলাম যে আমরা প্রশ্ন করব যে কি বা কাকে দ্বারা, কি কাকে প্রশ্ন করবো, ভার্বকে প্রশ্ন করব। তাহলে আমরা এখানে দেখো বলতেছি যে পাখি কি ওড়ে, কোনো অ্যান্সার নাই। তারপর হচ্ছে পাখি কাকে ওড়ে, কোনো কিন্তু অ্যান্সার নাই। তার মানে এখানে কোনো অবজেক্ট নাই। আর যেহেতু অবজেক্ট নাই, তার মানে ফ্লাইটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে যারা ইনট্রানজিটিভ ভার্ব বলছো তাদের অ্যান্সারটা ঠিক আছে, আর যারা বলছো যে ট্রানজিটিভ ভার্ব তাদেরটা ভুল। তাহলে এটা কি হবে, এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। সো আশা করি যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুইটা তোমাদের কাছে ক্লিয়ার। তো তোমাদের কিন্তু সর্বোচ্চ এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ পর্যন্ত পড়া লাগবে। আরো তোমার ট্রানজিটিভ ভার্ব গুলো আরো অনেকগুলো আছে, যেমন কগনেট ভার্ব আছে, কোয়াসিপেসিভ ভার্ব আছে, রিফ্লেক্সিভ ভার্ব আছে। সো এই ভার্ব গুলো কিন্তু তোমাদের জানার দরকার হবে না, তোমাদের জাস্ট ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এইটুকু পর্যন্ত জানলে হবে। এবার আমাদের পড়তে হবে নন ফিনিট ভার্বের বিস্তারিত, কারণ নন ফিনিট ভার্বের বিস্তারিত ওটা কিন্তু আমাদের লাগে। তাহলে আমরা যাব নন ফিনিট ভার্বে। আচ্ছা এখানে দেখো যে নন ফিনিট ভার্ব যেটা, এই নন ফিনিট ভার্বটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই নন ফিনিট ভার্বটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা জিরান্ড, একটা পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এখন দেখবো যে এই তিনটা ভার্ব আসলে কি। শুরুতে আসি ইনফিনিটিভ। এই যে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভটা হচ্ছে টু যুক্ত। সহজভাবে বলতে গেলে তোমরা দেখবা যে কোনো সেন্টেন্সে যেখানেই টুর পরে ভার্বের বেস ফর্ম আছে, তাহলে কি আছে, টুর পরে ভার্বের বেস ফর্ম আছে, সেটাই হচ্ছে ইনফিনিটিভ। তাহলে কি ভাবে বুঝবা, বুঝবা যে টু আছে এবং টুর পরে কি আছে, ভার্বের বেস ফর্ম আছে। যদি এইরকম থাকে তাহলে সেটাই হচ্ছে ইনফিনিটিভ। যেমন ধরো যে আমরা যদি বলি যে উই উই ওয়ান্ট টু প্লে প্লে ক্রিকেট, তাহলে এখানে কি বললাম যে উই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। তাহলে এখানে তোমার দেখো যে এই যে টু প্লে, এই যে টু প্লে, এই টু প্লেটা কিন্তু টেন্স, নাম্বার, পার্সন কোনোটা অনুযায়ী কিন্তু পরিবর্তন হয় না। তার মানে অবশ্যই এটা একটা নন ফিনিট ভার্ব। এখন কথা হচ্ছে যে এই নন ফিনিট ভার্বের মধ্যে আসলে কোনটা হবে, সেটা জিরান্ড নাকি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ, আসলে কোনটা হবে। তাহলে দেখো যে যেহেতু এখানে কি আছে, টু আছে, এই টুর পর দেখো যে ভার্বের কি আছে, বেস ফর্ম আছে। তাহলে টুর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমরা সেটাকে কি জানি, সেটা হচ্ছে ইনফিনিটিভ। তার মানে এইখানে এই যে টু প্লে, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হবে কি একটা ইনফিনিটিভ ভার্ব। সো ইনফিনিটিভ ভার্বটা আমরা এভাবে চিনব। এখন আসি জিরান্ড এবং পার্টিসিপলের ক্ষেত্রে। এই জিরান্ড এবং পার্টিসিপল দুইটার ক্ষেত্রেই কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, কিন্তু আমরা কিভাবে চিনবো যে আসলে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল। তাহলে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল, এখন আমরা সেইটা দিকে আলোচনা করি। তো প্রথমে আসি জিরান্ড। এই জিরান্ডটা হচ্ছে একই সাথে ভার্বের কাজ করবে, আবার একই সাথে নাউনের কাজ করবে। তাহলে দেখো যে জিরান্ড এবং পার্টিসিপল দুইটারই কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে। তাহলে ভার্বের বেস ফর্মের সাথে কি থাকে, আইএনজি যুক্ত থাকে। তো এই যে ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত থাকবে, যেহেতু দুইটারই থাকে, কিন্তু জিরান্ড যেটা, এই জিরান্ডটা একই সাথে ভার্বের কাজ করে, আবার একই সাথে কার কাজ করে, আবার একই সাথে নাউনের কাজ করে। তাহলে যেইটা একই সাথে ভার্বের কাজ করবে আবার একই সাথে নাউনের কাজ করবে, সেইটা হবে জিরান্ড। আর যেটা একই সাথে ভার্বের কাজ করবে আবার একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, সেইটা হবে পার্টিসিপল। সেটা কি হবে, পার্টিসিপল হবে। আর যেটা ভার্ব আর নাউনের কাজ করে সেটা হচ্ছে জিরান্ড। তাহলে চলো আমরা একটু উদাহরণ দেখে নেই। যেমন ধরো আমরা যদি বলি যে
ওয়াকিং ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং is a good habit। তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। তাহলে এখানে যেহেতু ওয়াকিং এর সাথে বাকিগুলো যুক্ত আছে তো একটু কঠিন একটু কঠিন লাগতে পারে, তো আমরা এই যে ইন দ্য মর্নিং ধরে যে বাদ দিলাম, বাদ দিয়ে এখানে আরো একটু সহজ করে দেই। ধরো যে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, গুড হ্যাবিট। তাহলে এখানে দেখো যে ওয়াকিং, এইটা একটা ভার্ব ছিল না, একটা ভার্ব ছিল হচ্ছে ওয়াক। ওয়াক মানে হচ্ছে কি হাঁটা। তো এই ওয়াক এইটা কি ভার্বের বেস ফর্ম, এর সাথে কি আছে আইএনজি কিন্তু যুক্ত আছে। তাহলে আমরা জানি যে ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত থাকে তখন সেইটা কি হয়, হয় জেরান্ড হয়, না হয় পার্টিসিপল হয়। বাট আমরা দেখবো যে আসলে এটা এটা তো ভার্ব শিওর, মানে ভার্বের কাজ করতেছে, কিন্তু আসলে সেটা নাউনের কাজ করতেছে নাকি অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তাহলে এখানে দেখো যে ওয়াকিং, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, মানে এটা একটা অভ্যাসের নাম বলা হচ্ছে, মানে হাঁটা একটা ভালো অভ্যাস। তার মানে কি এটা একটা অভ্যাসের নাম আমরা বুঝতেছি। তাহলে এই ওয়াকিং বলতে নাউনের কাজ কিন্তু এটা করতেছে। তাহলে ওয়াকিংটা কিসের কাজ করতেছে, নাউনের কাজ করতেছে। তাহলে যেহেতু একই সাথে নাউনের কাজ করে আবার একই সাথে ভার্বের কাজ করে, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই অবশ্যই কি হবে, জিরান্ড হবে। কারণ আমরা জানি যে যদি একই সাথে ভার্বের কাজ করে আবার একই সাথে যদি নাউনের কাজ করে তাহলে সেইটা হয় জিরান্ড। এখন আমরা দেখি যে পার্টিসিপলটা আবার কি। আচ্ছা, এখন আমরা যে পার্টিসিপলটা লক্ষ্য করি, যেমন ধরো যদি বলি যে উই স আ ফ্লাইং বার্ড ইন দা স্কাই। তাহলে এখানে কি বললাম যে উই স আ ফ্লাইং বার্ড ইন দা স্কাই। তাহলে এখানে দেখো যে এই সটা তো ফিনিট ভার্ব, এটা তো আমরা শিওর, বাট নন ফিনিট কোনটা, নন ফিনিট হচ্ছে এইটা ফ্লাইং। কারণ এইটা তোমার টেন্স বলো, নাম্বার বলো, পার্সন বলো, কোনোটা অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে না। তার মানে ফ্লাইংটা হচ্ছে একটা নন ফিনিট ভার্ব। এখন নন ফিনিটের মধ্যে ইনফিনিটিভ তো হবে না, কারণ এর সাথে টু যুক্ত নাই। এখন জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে, আমরা এইটা দেখবো। আচ্ছা দেখো, তাহলে ভার্বের মেইন বেস ফর্মের সাথে কি আছে, আইএনজি যুক্ত আছে। তার মানে হয় জেরান্ড না হয় পার্টিসিপল। এখন আমরা দেখবো যে এটা তো ভার্ব হিসেবে কাজ করতেছে, এখন নাউন হিসেবে কাজ করে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এখানে বলছে যে উই স আ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, মানে আমরা আকাশে একটা কি উড়ন্ত পাখি দেখলাম। তাহলে আমরা যে পাখিটাকে দেখছি এই পাখিটা কোন অবস্থায় আছে, পাখিটা কিন্তু উড়ন্ত অবস্থায় আছে। তাহলে আমাদের দেখা যে পাখিটা, এই পাখিটা কি অবস্থায় আছে, উড়ন্ত অবস্থায় আছে। তার মানে পাখির কি অবস্থা ব্যাখ্যা করতেছে না, মানে পাখিটা কোন অবস্থায় আছে। তাহলে যদি কখনো অবস্থা প্রকাশ করে তাহলে তো আমরা জানি যে দোষ গুণ অবস্থা এইগুলো যদি প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এই যে ফ্লাইং, এই ফ্লাইং দ্বারা আসলে কি নির্দেশ করতেছে, অ্যাডজেক্টিভ নির্দেশ করতেছে না, অ্যাডজেক্টিভ কিন্তু নির্দেশ করতেছে। তাহলে এইটা দেখো যে একই সাথে ভার্বের কাজ করতেছে আবার একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আর আমরা জানি যে একই সাথে ভার্বের কাজ যদি করে আবার একই সাথে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা ডেফিনেটলি কি হবে, সেটা ডেফিনেটলি হবে পার্টিসিপল। সো এখানে ফ্লাইংটা হবে কি পার্টিসিপল। তো ফ্লাইংটা যে পার্টিসিপল হয়, এখন আমরা চলো একটা এক্সাম্পল আমি এখানে লিখে দিই, তোমরা একটু সমাধান করে দাও যে এটা আসলে কোন ভার্ব হবে। যেমন ধরো যে স্মোকিং, স্মোকিং ইজ আ ব্যাড প্র্যাকটিস। তাহলে স্মোকিং ইজ আ ব্যাড প্র্যাকটিস। তাহলে এখানে এই যে স্মোকিং, এই স্মোকিংটা আসলে কোন ভার্ব হবে, স্মোকিংটা কোন ভার্ব হবে বলো, স্মোকিংটা কোন ভার্ব হবে। আচ্ছা কাউসার, ইংলিশ রাইটিং সাজেশনটা দিয়ে এক্সামের আগে। আমরা ইংলিশের সাজেশনটা, রাইটিং সাজেশন এবং ফুল সাজেশনটা আমরা কিছুদিনের মধ্যে দেব, আমাদের পিডিএফ তৈরি করা হয়ে গেলে আমরা দিয়ে দেব। আচ্ছা কোন ভার্ব হবে বলো।
আর তোমরা যারা ক্লাস করতেছো একটু আমাদের পেজটা ফলো করে দাও, আজকে যেন আমাদের 1K লাইক হয়ে যায়। আমাদের তো ফলোয়ার হয়ে গেছে 1.2K, লাইকটা এখন 1K হয় নাই, তো আজকে যেন আমাদের 1K লাইক হয়ে যায়। তো তোমরা একটু ফলো করে দাও এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও। আচ্ছা, তাসনিয়া বলছে প্রিন্সিপাল মনে হচ্ছে, তারপর পার্টিসিপল মনে হচ্ছে। আর রেজেকা মনি বলতেছে জেরান্ড, তারপর হচ্ছে ময়মুনা বলতেছে জেরান্ড, তারপর শিমলা একটা জিমি বলতেছে পার্টিসিপল। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি নেই যে এটা আসলে কোন ভার্ব হবে। আচ্ছা, এখানে দেখো যে এখানে এখানে কি ছিল, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত ছিল, তার মানে অবশ্যই এটা জেরান্ড অথবা পার্টিসিপল দুইটার যে কোনো একটা হবে। তো এখানে দেখো যে আসলে কি বলছে, এখানে বলছে যে স্মোকিং ইজ আ ব্যাড প্র্যাকটিস, মানে ধূমপান করা হচ্ছে একটা কি খারাপ চর্চা বা অভ্যাস আর কি, এরকম আর কি। তাহলে দেখো যে এই যে স্মোকিং, এই স্মোকিং একটা কি খারাপ চর্চা, তাহলে কি এটা একটা কোন একটা হ্যাবিট বা কোন একটা প্র্যাকটিসের নাম বোঝাচ্ছে, যে আমরা আসলে কোন প্র্যাকটিসটা করতেছি বা কোনটা চর্চা করতেছি, তো এরকম কোনো কিছুর নাম বোঝাচ্ছে। তার মানে এই স্মোকিং এটা কি নাউনকে নির্দেশ করতেছে, তাহলে স্মোকিংটা নাউনকে নির্দেশ করতেছে। তো যেহেতু নাউনকে নির্দেশ করতেছে তার মানে এটা অবশ্যই কি হবে, জেরান্ড হবে। তাহলে এখানে হবে এটা জেরান্ড। তাহলে দেখো যে তোমাদের স্টাডি অফ ভার্বের বেসিকটা যেটা আলোচনা করা দরকার আমি সেইটুকু আলোচনা করলাম। এখন আমরা দেখি যে পরীক্ষার মধ্যে আসলে কিভাবে থাকতে পারে, পরীক্ষার মধ্যে কিভাবে থাকতে পারে আমরা সেইটা একটু তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা দেখবো যে পরীক্ষার মধ্যে কিভাবে থাকে তোমাদের প্রশ্নের মধ্যে। আচ্ছা দেখো, পরীক্ষার মধ্যে সাধারণত তোমাদের দুইটা অথবা চারটা সেন্টেন্স দেওয়া থাকে। তাহলে কয়টা থাকে, দুইটা অথবা চারটা। যদি দুইটা দেওয়া থাকে তাহলে প্রত্যেকটাতে 1 মার্ক করে, আর যদি চারটা দেওয়া থাকে তাহলে প্রত্যেকটাতে হাফ মার্ক করে। অর্থাৎ তোমার এই টপিকটাতে কিন্তু 2 মার্ক থাকবে। তো সেটা কিরকম ভাবে থাকে দেখো, যে তোমার দুইটা সেন্টেন্স দেওয়া থাকবে। ধরো যে বললাম যে দে প্লে ইন দা ফিল্ড, তাহলে দে প্লে ইন দা ফিল্ড, ধরো যে এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স ধরো দেওয়া থাকলো যে হি রাইটস মি আ লেটার। তাহলে দেখো যে এখানে কয়টা আছে, দুইটা সেন্টেন্স, ধরো যে আরো একটা দিলাম 3 নাম্বার, দে ইনভাইটেড দে ইনভাইটেড মি টু গো দেয়ার। তাহলে ধরো যে এখানে কি আছে, 3টা সেন্টেন্স দেওয়া আছে, তো তোমার এখানে এই সেন্টেন্স গুলার মধ্যে কোনো একটা ভার্বে আন্ডারলাইন দেওয়া থাকবে। তো ধরো যে এখানে দেওয়া আছে এই যে প্লে, এইখানে ধরো যে একটা আন্ডারলাইন দেওয়া আছে। তারপর এইখানে ধরো যে এই যে রাইট, এইখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে। আর এইখানে ধরো যে এই যে টু গো, এইখানে ধরো যে আন্ডারলাইন দিয়ে দিছে। তো এখন তোমার পরীক্ষার মধ্যে যেটা থাকবে, তোমার প্রশ্নে উল্লেখ করা থাকবে যে দুই ভাবে তোমার থাকতে পারে। তোমার থাকবে যে এই যে ভার্ব গুলা, মানে আন্ডারলাইন করা যে ভার্ব গুলা আছে, এই ভার্ব গুলার আসলে নাম কি, মানে এইগুলা কোন ভার্ব, এইভাবে প্রশ্ন থাকবে। অথবা তোমাদের বলতে পারে যে নিচের সেন্টেন্স গুলার মধ্যে কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ, কোনটা হচ্ছে পার্টিসিপল, কোনটা জেরান্ড এবং কোনটা ইনফিনিটিভ, এইগুলা আইডেন্টিফাই করো। তাহলে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন থাকে। তাহলে সহজ কথা বলতে গেলে যে কোনটা কোন ভার্ব, মানে যেইগুলার মধ্যে আন্ডারলাইন করা থাকবে কোনটা কোন ভার্ব, জাস্ট এইটুকু আইডেন্টিফাই করা লাগবে। যেমন ধরো যে এখানে কি আছে, প্লে, তাহলে কি আছে, প্লে। এখন অ্যান্সার লেখার সময় কিভাবে লিখবা, অ্যান্সার লেখার সময় দেখো যে এখানে আছে প্লে, এখানে কি কোনো অবজেক্ট আছে, কোনো অবজেক্ট নাই, তার মানে এটা কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে তোমরা কি করবে অ্যান্সার লেখার সময়, 1 নাম্বার হচ্ছে প্লে, এই প্লেটা কি ভার্ব হবে, এই প্লেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব।
তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এইভাবে লিখে দিবা। তারপর 2 নাম্বার দেখো, 2 নাম্বারটায় দেখো যে হি রাইটস মি আ লেটার। তাহলে এখানে দেখো যে অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট, এ লেটার এটা একটা অবজেক্ট। তাহলে যেহেতু দুইটা অবজেক্ট আছে, এখন দুইটা থাকবে একটা থাকবে, যেটা থাকুক না কেন অবজেক্ট থাকা মানেই সেটা কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে রাইট, এই রাইট এইটা কি, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তারপর দেখো যে 3 নাম্বার এই যে টু গো, টুর সাথে ভার্বের বেস ফর্ম আছে, তার মানে ডেফিনেটলি সেটা কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলে 3 নাম্বার যেটা, 3 নাম্বার হচ্ছে টু গো, এই টু গোটা কি হবে, ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ হবে। তাহলে ইনফিনিটিভ ভার্ব। তাহলে পরীক্ষার মধ্যে তোমার সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে কিছু ভার্ব আন্ডারলাইন করে দেওয়া থাকবে, তোমাকে জাস্ট অ্যান্সারের সময় লেখা লাগবে যে কোনটা কোন ভার্ব। এখন ভার্বের প্রকারভেদ তো অনেকগুলা আছে, কিন্তু তোমাদের আসলে পড়া লাগবে কতটুকু, তোমাদেরকে জাস্ট এতটুকুই পড়া লাগবে, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর 2 নম্বরে হচ্ছে জিরান্ড, জিরান্ড, তারপর হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই যে 5টা ভার্ব, এই 5টা ভার্ব যদি তুমি খুব ভালোভাবে পড়ো, এইগুলাই কিন্তু পরীক্ষার মধ্যে আসে, তোমার আদার যে ভার্বগুলো আছে এইগুলা থেকে আসে না। তাহলে তোমার পরীক্ষার মধ্যে প্রশ্নে সরাসরি এভাবেই উল্লেখ করে দেওয়া থাকতে পারে যে নিচে আন্ডারলাইন করা ভার্বগুলোর মধ্যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এইগুলো আইডেন্টিফাই করো। বা এই 5টার ধরো যে কোনো 3টা দিল, যে বললো যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর পার্টিসিপল আইডেন্টিফাই করো, মানে কোনটা জিরান্ড, কোনটা পার্টিসিপল, কোনটা ইনফিনিটিভ, এইরকম ধরো যে কোনো 3টা বা 2টা এরকম আসতে পারে। তাহলে তোমার পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট হচ্ছে এই 5টা ভার্ব, মানে এই 5টা ভার্বের মধ্যেই তোমাকে আইডেন্টিফাই করা লাগবে। তো আশা করি যে তোমাদেরকে স্টাডি অফ ভার্বের যে বিষয়টা এটা বোঝাতে পারছি, এবং পরীক্ষার মধ্যে কিভাবে আসে সেটা বোঝাতে পারছি। তাই দেখো যে এই টপিকটা তোমাদের ক্লিয়ার কিনা। অর্পিতা রয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দেখো, এই টপিকটা তোমাদের ক্লিয়ার কিনা। এই টপিকটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে এবং সময় থাকলে আমরা আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো এরপরে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা আলোচনা করবো, তার আগে বলো যে এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, জিহাদ বলতেছে জি ভাই, জিশান ওকে। তারপর তাসনিয়া ক্লিয়ার। তারপর জিশান বলতেছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে তোমাদের স্টাডি অফ ভার্বের যতটুকু দরকার সবগুলো কিন্তু ক্লিয়ার। এখন বলো রাইট ফর্ম অফ ভার্বটা কি আজকেই শুরু করবো নাকি অন্য কোনো দিন শুরু করবো, বলো। তোমাদের এরপর 8টায় ফিজিক্স 1 লাইভ ক্লাস আছে। তো তোমাদের এখনো ধরো যে আর 20 মিনিট বা 25 মিনিট নেওয়া যাবে। তো আজকে কি রাইট ফর্ম অফ ভার্বটা শুরু করবো কিনা বলো সবাই একটু। আচ্ছা, জিয়াদ বলতেছে আজকেই। আচ্ছা, মায়মুনা ক্লিয়ার।
আচ্ছা, তাসনিয়া বলছে আজকে শুরু করেন। রাফি বলছে না স্যার। রাকিব হোসেন ম্যাথমেটিক্স ওয়ান তোমাদের লাইভ ক্লাস এখন হবে না, তোমাদের পরীক্ষার আগে বা মেগা ক্লাস যেগুলো হয় ওইগুলা শুধু ম্যাথমেটিক্স ওয়ান হবে, কারণ ম্যাথমেটিক্স ওয়ানে অনেকগুলো ক্লাস দরকার হবে। তো দেখি যে যদি তবুও যে সামনে যদি আমাদের আরেকটা স্টুডিও তৈরি হয় তাহলে ম্যাথমেটিক্স ওয়ানও লাইভ হবে। আচ্ছা, তারপর অর্পিতা রায় বলছে যে আজকে না, আহসান হাবিবও বলছে একটা বিষয় নিয়ে একটা ভিডিও দিলেই ভালো হয়। আচ্ছা, হোক তাহলে। আজকে শুধুমাত্র স্টাডি অফ ভার্বটাই থাকুক নাকি, যেহেতু আজকে আবার ফিজিক্স ওয়ান লাইভ ক্লাস আছে। তো তোমাদের এখন আধা ঘন্টা সময় আছে, তো এই আধা ঘন্টার মধ্যে যারা নামাজ পড়ো তারা একটু নামাজ পড়ে নাও এবং খাওয়া দাওয়া করে নাও, যেহেতু এরপর ফিজিক্স ওয়ান আছে 8টার সময়। তো সবাই 8টার সময় ফিজিক্স ওয়ান লাইভ ক্লাসে যুক্ত হয়ে গিয়েও। আর তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও যে 8টার সময় ফিজিক্স ওয়ান লাইভ ক্লাস আছে, যেটা তোমাদের ইমরান ভাইয়া নেবে 8টার সময়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।